21শে আগস্টের ঘোষণার বিচার হোক, এভরিবডি ওয়ান্টস, কিন্তু যাকে ইচ্ছা তাকেই আসামি করা যাবে না, এটা তার এক শিক্ষা। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের প্রপাগান্ডার শিকার হয়েছিলেন জনাব তারেক রহমান সাহেব। রায়কে স্বাগত জানিয়ে বিএনপির আনন্দ মিছিল। শীর্ষ নেতৃত্বকে ফাঁসাতে বিদেশি শক্তি ব্যবহারের অভিযোগ নেতাদের। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাসিনা আমলে লুটপাটের চিত্রে আতঙ্কিত অন্তর্বর্তী সরকার, বললেন প্রেস সচিব। লুটের টাকায় বানানো যেত 24টি পদ্মা সেতু, বছরে পাচার $1600 কোটি। বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র হিসেবে তুলে ধরতে মরিয়া ভারতের কিছু গণমাধ্যম, চালানো হচ্ছে পরিকল্পিত অপপ্রচার, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য র্যালি, গণঅভ্যুত্থানের পর নতুন উদ্যমে শিক্ষক শিক্ষার্থীদের উদযাপন। প্রাথমিকের নতুন পাঠ্য বইয়ে প্রতিফলন থাকবে ছাত্র জনতার অভ্যুত্থানের, অন্তর্ভুক্ত হবে 4র্থ শ্রেণী থেকে, জানালেন গণশিক্ষা উপদেষ্টা। এবং দীর্ঘ 9 মাস পর কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু। প্রথমবারের মতো ট্রাভেল পাসে 653 পর্যটকের যাত্রা, স্বস্তি ব্যবসায়ীদের। আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বাতিল করা হয় বিচারিক আদালতের রায়। বিচার অবৈধ ছিল বলেও পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আইনজীবীদের দাবি, রাজনৈতিক কারণেই এই মামলায় বিএনপির শীর্ষ নেতাদের সাজা দেওয়া হয়। এদিকে হাইকোর্টের রায় দেখে ও নির্দেশনা নিয়ে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। এবং সেটার যদি করবোরেটিভ অন্য কোনো এভিডেন্স না থাকে তাহলে এটার উপর ভিত্তি করে কোনো আসামিকে সাজা দেওয়া যায় না। 21শে আগস্টের ঘোষণার বিচার হোক, এভরিবডি ওয়ান্টস, কিন্তু এভিডেন্স যদি না থাকে, রাজনৈতিক বিবেচনায় কারো ঘাড়ে দোষ চাপিয়ে যদি বিচার করা হয়, তাহলে তার শেষ পরিণতি ভালো হয় না। গত 2 দশক যাবৎ এই 21শে আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছিল এবং সম্পূর্ণভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের প্রপাগান্ডার শিকার হয়েছিলেন জনাব তারেক রহমান সাহেব। আওয়ামী লীগ সরকার তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন আসামিদের স্বজনরা। রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। এতে আমরা পারিবারিকভাবে খুশি হয়েছি। আমি জন্মের পর থেকে আমার বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। আমার বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়সও 17। এখন আব্বুকে পেয়ে অনেক খুশি। পরিকল্পিতভাবে বিদেশি শক্তি ব্যবহার করে 21শে আগস্ট হামলা ঘটনা হয় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তারেক রহমান ও বেগম খালেদা জিয়াকে ফাঁসাতেই আওয়ামী লীগ সরকার গল্প সাজায় বলেও মন্তব্য করেছেন তিনি। এদিকে হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 21শে আগস্ট হামলা মামলা থেকে খালাস পাওয়ায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেছে বিএনপি। এটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। এর আগে রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক এক আলোচনা সভার। সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল, একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক, আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে ফাঁসাতে চেয়েছিল। সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। আজকে প্রকাশ পেয়েছে, রায় ঘোষণা হয়েছে
এখান থেকে তারেক রহমান সাহেব এর মধ্যে দায়ী ছিল না বিধায় তাকে খালার দেওয়া হয়েছে। এদিন নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের খালাসের মধ্য দিয়ে বিএনপির দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে সাজা দিবে, শাস্তি দিবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। আমি মনে করি যে আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে। এদিকে অতি দ্রুত তারেক রহমান দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আমরা খুবই আশাবাদী উনি বাংলাদেশে ফেরত আসবে এবং বাংলাদেশ উনি সসম্মানে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সসম্মানে বাংলাদেশে ফেরত আসবে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা আমলে শুধু ব্যাংক খাতের লুটের টাকায় বানানো যেত 24টি পদ্মা সেতু। বছরে পাচার হয়েছে প্রায় 2 লাখ কোটি টাকা। অনিয়মে রাজনৈতিক শক্তির সঙ্গে হাত মেলায় সরকারি কর্মকর্তা প্রধান উপদেষ্টাকে দেয়া শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে উঠে এসেছে তথ্য। কমিটির এক সদস্য বলেছেন, শেখ হাসিনার আমলে দ্রুত বর্ধনশীল অর্থনীতির প্রচার ছিল মিথ। 2009 থেকে 2023 এই সময়ে প্রতি বছর দেশ থেকে গড়ে 16 বিলিয়ন বা 1600 কোটি ডলার পাচার হয়েছে, যা ওই বছরগুলোতে পাওয়া নিট বিদেশি সাহায্য ও বিনিয়োগের দ্বিগুণ। এছাড়া যে কর ফাঁকি দেওয়া হয়েছে সেই অর্থ দিয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়িয়ে দ্বিগুণ করা সম্ভব হতো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আওয়ামী লীগ সরকারের অর্থনৈতিক দুর্নীতি অনুসন্ধানে গঠন করা হয় শ্বেতপত্র কমিটি। রোববার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় সেই কমিটি, যাতে উঠে এসেছে বিগত 1.5 দশকে হাসিনা সরকারের ভয়াবহ এমন দুর্নীতির ফিরিস্তি। প্রতিবেদনে বলা হয়, বাস্তবতাকে পাশ কাটিয়ে বাংলাদেশকে বিশ্বে অর্থনৈতিকভাবে শক্তিশালী দেখাতে বছর বছর উচ্চ প্রবৃদ্ধির মিথ দাঁড় করিয়েছিল হাসিনা সরকার। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার উন্নয়ন খাতে ব্যয় করেছে 7,20,000 কোটি টাকা। এই খরচের 40% বা 2,80,000 কোটি টাকা লুটপাট করেছে সরকার ঘনিষ্ঠরা। একটা চিত্র যেটা দেয়া হয়েছে যে প্রবৃদ্ধি প্রতি বছরই বাড়ছিল, বিশেষ করে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে নিয়ে। আমাদের ফাইন্ডিং হচ্ছে প্রবৃদ্ধি ছিল না তা কিন্তু না, কিন্তু যেই মাত্রায় প্রবৃদ্ধির কথা বলা হয়েছিল সেটা ছিল না, আর যেই দিকে যাচ্ছিল দিকটা ছিল উল্টো। শ্বেতপত্র প্রতিবেদনে উঠে আসে ব্যাংক খাতের লুটপাটের ভয়াবহ চিত্র। এ খাতে দুর্নীতি ও অনিয়মের জন্য ঋণ কেলেঙ্কারি, প্রতারণা, ভুয়া ঋণ ও ঋণের অপব্যবহারের বিভিন্ন ঘটনা চিহ্নিত করা হয়েছে। ব্যাংক খাতে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে তা দিয়ে নির্মাণ করা যেত 14টি মেট্রো রেল বা 24টি পদ্মা সেতু। গত 15 বছর ধরে যে ধরনের নৈরাজ্য চলেছে তাতে আসলে ব্যাংকিং খাত অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। এখানে প্রায় 60টির মতো ব্যাংক, কিন্তু এর মধ্যে 10-15টি ছাড়া আর বাকিদের স্বাস্থ্য খুব একটা ভালো না। এছাড়া বিদ্যুৎ খাতের দুর্নীতির কথা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, খাতটিতে বিদ্যুৎ কেন্দ্রের মালিক ও সরকারের সাথে যোগসাজশে দুর্নীতি হয়েছে। দুর্নীতির চ্যানেল হিসেবে কাজ করেছেন তৎকালীন জ্বালানি উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগ। আর ছোট বড় সকল প্রকল্প পাশ করাতে লাগত তৎকালীন প্রধানমন্ত্রীর অনুমতি। বিগত 15 বছরে বাজারের স্বাভাবিক সরবরাহ ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে কারসাজির সরবরাহ প্রক্রিয়া তৈরির মাধ্যমে বাজার ব্যবস্থাকে অকার্যকর করা হয়, যার ফলে উচ্চমূল্যে পণ্য কিনতে বাধ্য হয়েছেন ভোক্তারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা আমলের লুটপাটের চিত্রে অন্তর্বর্তী সরকার আতঙ্কিত। শ্বেতপত্র কমিটির প্রতিবেদন পেয়ে প্রধান উপদেষ্টা এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। পাচারের অর্থ বিদেশ থেকে ফেরানোর চেষ্টার পাশাপাশি জড়িতদের বিচার হবে বলে জানিয়েছেন তিনি। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেছেন শফিকুল আলম। প্রফেসর ইউনূস এটা বললেন যে এটা শুনে আমরা আতঙ্কিত। বাংলাদেশের অনেক মানুষ গরিব মানুষের টাকা এনারা লুটপাট করেছেন। খুব যে বেশি লোক তা না, এটা পলিটিশিয়ান ছিলেন, ব্যুরোক্র্যাট ছিলেন, অলিগার কিছু বিজনেসম্যান ছিলেন। এদের যে যোগসাজশে করা হয়েছে, এই টাকা যেভাবে হোক আমরা এটা ফেরত আনার চেষ্টা করব এবং সেই অনুযায়ী ইন্টারন্যাশনাল যারা প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করে তাদের সাথে আমাদের অনেক ধরনের বৈঠক হচ্ছে। খেলাপি ঋণ এখন 15%-এর মতো আছে, সেটা ইভেনচুয়ালি যে হিট করবে 30%-এর মতো, এটা হুইচ ইজ টু হাই। মহাচুরি, ইন্ডাস্ট্রিয়াল স্কেলের যে চুরি হয়েছে, তো সেই চুরির তো অবশ্যই বিচার হবে, কেউ ছাড় পাবে না।
যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী সহ রাজনৈতিক ও ব্যবসায়ীদের বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। পাচারের অর্থে অফশোর কোম্পানির নামে কেনা হয়েছে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা। তালিকায় সালমান এফ রহমান, আহমেদ আকবর সোবহান, নজরুল ইসলাম মজুমদার, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ অনেকের নাম রয়েছে। দেশটির আবাসন খাতে সব ব্যক্তির বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ 40 কোটি পাউন্ডেরও বেশি। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানে উঠে এসেছে এমন তথ্য। যুক্তরাজ্যে বিলাসবহুল ফ্ল্যাট থেকে শুরু করে অট্টালিকার মালিক হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠরা। এ তালিকায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে জানা যায়, এসব ব্যক্তিদের নামে দেশটির বিভিন্ন স্থানে প্রায় 350টি সম্পত্তি রয়েছে। যুক্তরাজ্য ও দেশটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তির বেশিরভাগ কেনা হয়েছে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ানও। সালমানের পরিবারের সদস্যদের লন্ডনের মেফেয়ার এলাকার গ্রোসভেনর স্কয়ারে 7টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা বা মালিকানায় অংশীদারিত্ব রয়েছে। এগুলোর বেশিরভাগই অফশোর কোম্পানির মাধ্যমে কেনা। এর মধ্যে 2022 সালের মার্চ মাসে 2,67,50,000 পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিল সালমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান। সেখানে 3,55,00,000 পাউন্ডে কেনা একটি ফ্ল্যাটও রয়েছে। 2022 সালে খবর বেরিয়েছিল লন্ডনের শায়ানের একটি বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন শেখ হাসিনার বোন শেখ রেহানা। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের প্রায় 16 কোটি পাউন্ড মূল্যের 300টির বেশি সম্পদ রয়েছে। রাজনীতিবিদদের বাইরে বাংলাদেশের ধনী ও প্রভাবশালী ব্যবসায়ীদেরও যুক্তরাজ্যের সম্পত্তি রয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যের সারে এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যদের 2টি সম্পত্তি রয়েছে। 1,30,00,000 পাউন্ড দিয়ে অফশোর কোম্পানির মাধ্যমে এসব সম্পত্তি কেনা হয়েছে। এছাড়া এলাকাটি পরিদর্শনের সময় আহমেদ আকবর সোবহানের এক ছেলের মালিকানাধীন একটি অট্টালিকা সন্ধান পেয়েছে অবজারভার। দেশটিতে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সম্পত্তিও জব্দ করা হয়েছে। লন্ডনের কেনসিংটনে তিনিও তার পরিবারের সদস্যরা কিভাবে 3,80,00,000 পাউন্ডের 5টি সম্পত্তি কিনেছেন তা খতিয়ে দেখতে চায় বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্বপ্ন দেখিয়েছিলেন। মালিহা সুরবর্দী, সময় সংবাদ। বাংলাদেশকে তালিবানি রাষ্ট্র হিসেবে তুলে ধরতে মরিয়া ভারতের কিছু গণমাধ্যম। পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, 5 আগস্টের পর দেশে কিছুদিন পরিস্থিতি খারাপ থাকলেও এখন স্থিতিশীলতা এসেছে। In a sort of organized propaganda, not only in India but all over the world, to prove that Bangladesh is going to become some sort of a state where the minorities are oppressed, then the Taliban type of government as is coming into. Bangladesh people actually feel that they are being victimized for no fault of themselves. And the bad thing about this is that as these vitriolics continue, the sentiments start hardening. This doesn't give anything good to any party. ভারত থেকে ছেড়ে আসা বাস ব্রাহ্মণবাড়িয়া দুর্ঘটনার কবলে পড়লেও অপপ্রচার চালিয়েছে দেশটির কিছু গণমাধ্যম। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জাবিদুর রহমান। তিনি বলেছেন, দুপুরে বাসটি ব্রাহ্মণবাড়িয়ার চান্দিয়াড়া এলাকায় আগরতলা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। তবে ভারতীয় কিছু গণমাধ্যম হামলা হয় বলে অপপ্রচার চালায়। এতে বাস চালক ছাড়া আহত হননি কেউ। বাসটিতে 17 জন ভারতীয় এবং 9 জন বাংলাদেশি যাত্রী ছিলেন। আগরতলার কিছু স্থানীয় সাংবাদিক যারা আছেন বা স্থানীয় লোকদের মধ্যে ভুল একটা মেসেজ ওইখানে ছড়িয়ে দেওয়া হয়েছে। ঢালাওভাবে যেটা বলা হয়েছে এখানে যে ইন্ডিয়ান যে সংখ্যালঘুদের উপর যে উদ্দেশ্যমূলকভাবে আক্রমণ, এটা অত্যন্ত ভুল এবং মিথ্যা। আমি সম্পূর্ণভাবে এটার প্রত্যাখ্যান করছি এই ধরনের মেসেজটা যারা ছড়িয়েছেন।
জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস নতুন পাঠ্যপুস্তকে তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন। দুপুরে রংপুরে তিনি কথা জানিয়েছেন। উপদেষ্টা বলেছেন, পড়াশোনায় যেন বাড়তি খরচ না হয় এবং সবাই যাতে সমানভাবে শিক্ষা গ্রহণের সুযোগ পায় সে লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। পাঠ্যপুস্তকগুলোতে আমাদের যে ছাত্র এবং জনতার যে অভ্যুত্থান ঘটে গেল এটার প্রতিফলন থাকবে, বিভিন্নভাবে থাকবে, গল্পের আকারে, বিভিন্ন ছবির আকারে। অনেক বই কিন্তু ছাপানো হয়েও গেছে। আমরা জানুয়ারি মাসে আমাদের প্রাথমিকের সব বই দিতে পারবো। আমাদের দেশের বেশিরভাগ মানুষের সামর্থ্য কম, সুতরাং তারা পড়ার পেছনে তাদের জন্য বাড়তি খরচ না হয় এবং এই লক্ষ্যে আমরা কাজ করছি। ৭১ ডিসেম্বরে স্বাধীন জাতি হিসেবে বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালি। বিজয়ের মাস ডিসেম্বরের শুরুর দিনই বিজয় র্যালি বের করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক, কর্মরত কর্মচারীরা এই র্যালিতে অংশ নেন। শিক্ষার্থীরা বলছেন, গণ অভ্যুত্থানের পর নতুন উদ্দীপনায় এবারের ১৬ই ডিসেম্বর উদযাপন করবে দেশের মানুষ। বিজয়ের মাসে এমন আয়োজন প্রায় প্রতি বছরই থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তবে এবারের মতো সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ হয়তো দেখা যায়নি বহুদিন। রাজনৈতিক লেজুর বৃত্তির বাইরে এসে বিজয় র্যালিতে অংশ নেন প্রায় প্রতিটি হলের ছাত্রছাত্রী। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য বিজয় র্যালির উদ্বোধন করেন ঢাবি উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। পরে তার নেতৃত্বে র্যালিটি স্মৃতি চিরন্তনী চত্বরে গিয়ে শেষ হয়। এবারের বিজয়ের তাৎপর্য অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি উল্লেখ করে সবাইকে এক হয়ে দেশ ও জাতির জন্য কাজ করার আহ্বান জানান তিনি। বিভিন্ন মুখী আমাদের যে বাধা এবং ষড়যন্ত্র আছে সব পায়ে দোলে আমরা সামনে এগিয়ে যাব। সাধারণ শিক্ষার্থীদের মতে এবারের বিজয় র্যালি ৭১ আর ২৪কে একই সূত্রে গেঁথেছে। তবে এই ধারা অব্যাহত রাখতে বিপ্লবের চেতনা মাথায় রেখে দেশ গড়তে জাতীয় ঐক্য বজায় রাখার তাগিদ তাদের। ২৪-এর চাওয়া অনেকটা রিফ্লেকশন আমি এখানে দেখেছি। আমার মনে হয় যে এবারের বিজয়ের তাৎপর্য অনেক বেশি। বিজয়কে এখন ওন করার একটা প্রবণতা শিক্ষার্থীদের মাঝে তৈরি হচ্ছে। আর জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, এমন আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ২৪-এর বিজয়েরই প্রতিফলন। এত মানুষের রক্তের বিনিময়ে অর্জিত যেই আসলে যে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থান যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে। যে ড্রিম ছিল সবসময় যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনই সকল ধরনের কার্যক্রম পরিচালনা করবে এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সেই সব প্রোগ্রামে অংশগ্রহণ করবে, আপনারা তারই একটি প্রতিফলন আজকের প্রোগ্রামে কিন্তু দেখেছেন। বিজয়ের ৫৩ বছরে নতুন করে গড়ে উঠবে সর্বসাধারণের স্বপ্নের বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। মানুষকে সেবা দেওয়ার মনোভাব সৃষ্টিতে জনপ্রশাসনে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিটির প্রধান আব্দুল মুঈদ চৌধুরী জানিয়েছেন, চলতি মাসে চূড়ান্ত সুপারিশপত্র জমা দেওয়া হবে। জনমুখী, দক্ষ, নিরপেক্ষ জনপ্রশাসন গড়তে গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের ১১তম বৈঠক শেষে তিনি একথা বলেছেন। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেছেন, জনপ্রশাসন না বলে জনসেবা এবং ক্যাডারদের বদলে বিসিএস ডিসিপ্লিনের নাম ব্যবহারের সুপারিশ করা হবে। কমিশনের ১১তম বৈঠক শেষে তারা একথা বলেন। ক্যাডার শব্দটার সাথে অনেকের একটা নেগেটিভিটি থাকে। অনেকগুলো প্রস্তাব দেব, তার মধ্যে একটা থাকবে যে এই ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস, সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস, হেলথ, কয়েকটা অফিস সম্পর্কে মানুষের একেবারে নেগেটিভ ধারণা। এসি ল্যান্ড অফিস সম্পর্কে বাজে ধারণা। রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল, কোনো অভিযোগ নাই, কারণ শেয়ারিংটা ইজ সো সাইন্টিফিক। কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করব। যে সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে, নির্বাচনের সংস্কারের কথা বলা হচ্ছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ৩ মাস সময়ে এটা করা খুব কঠিন, তবু আমরা চেষ্টা করব সরকারের নির্দেশ মতো ৩ মাসের মধ্যে এটা করতে আর কি। সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে গবেষণা করেছে। ছাত্র জনতার জুলাই বিপ্লবেও অবদান রেখেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটির ৩০ বছরের পথ চলা নিয়ে রাজধানীর মহাখালীতে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশীজনরা বলেন, নানা সময়ে বিরোধী মত দমন করা হয়েছে, যে চ্যালেঞ্জটি
এখনও থেকে গেছে। এ সময় জনস্বার্থে গবেষণা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা দেন সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর রেহমান সুবাহান। 1993 থেকে 2024 30 পার করে 31 বছরে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এই 3 দশকের পথ চলায় অংশীজনদের নিয়ে রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে দিনব্যাপী বিভিন্ন সেমিনারের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠানটি। আয়োজনে অংশ নিয়ে সরকারের নীতি নির্ধারণে জনমত গড়ে তুলতে সিপিডির উদ্যোগের প্রশংসা করেন ব্যবসায়ী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও বিশিষ্টজনেরা। বলেন, সমালোচনা করার চ্যালেঞ্জ এখনো থেকে গেছে। একটা বিনীত অনুরোধ থাকলো সিপিডির কাছে যে সমালোচনা করা ভালো, তির্যক সমালোচনাও ভালো, কিন্তু একই সাথে বুঝতে হবে যে আমাদের প্রাইভেট সেক্টর কিন্তু সাংঘাতিক দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একটা অল্টারনেটিভ ভয়েস হিসেবে, একটা অল্টারনেটিভ ইন্টারপ্রিটেশন হিসেবে, বিশেষ করে অফিসিয়াল গভর্নমেন্টের ন্যারেটিভটা, ডেভেলপমেন্ট ন্যারেটিভ, উন্নয়নের যে বয়ান, তার বিপরীতে একটা অল্টারনেটিভ দাঁড় করিয়েছে। We all feel that we're in an atmosphere that things have changed or things are likely to have changed. What I can say is that basically in some cases people have changed, but their practices have not changed. এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা জানান, নিজের কর্মজীবনের প্রতিফলন দেখতে পান সিপিডির কার্যক্রমে। বলেন, বরাবরই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে কাজ করেছে জুলাই বিপ্লবে অবদান রাখা প্রতিষ্ঠানটি। একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সিপিডি সবসময় সচেষ্ট থেকেছে। সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে। আগামীতেও গণমানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবান। গবেষণার মাধ্যমেই দেশ ও সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয়। This was a pioneering process. Today this process is proliferating. We hope this journey will continue. এমন কিছু করতে হবে যাতে দেশের মানুষের পরিবর্তন হয়। আমাদের মতো যারা সুযোগ পেয়েছি পড়াশোনা করার, সমাজে প্রতিষ্ঠা পাওয়ার, আমাদের সেই দায়টা সর্বদা মনে রাখার জন্য সিপিডি ওই দায়বদ্ধতা থেকে কাজ করে। এ সময় বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রগতির জন্য নির্বাচনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানায় সিপিডি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আবারও রেমিটেন্স আয় $2 বিলিয়ন বা $200 কোটি ছাড়ালো। নভেম্বর মাসে প্রবাসীদের পাঠানো আয় এসেছে $219.95 কোটি। রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, নভেম্বর মাসে যে রেমিটেন্স এসেছে তা গত বছরের একই মাসের তুলনায় 13% বেশি। এদিকে অক্টোবরে এসেছিল $239.51 কোটি। নভেম্বরে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $82.42 এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে $14.58 বেসরকারি ব্যাংকের মাধ্যমে $122.31 ও বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে $62.80,000 রেমিটেন্স। এবার বাণিজ্যের খবর। দেশে 5G সেবা চালু করতে নিজস্ব ফাইবার নেটওয়ার্ক তৈরি করতে চায় মোবাইল অপারেটররা, যার বিপক্ষে ফাইবার সেবাদাতারা। মোবাইল অপারেটরদের যুক্তি, বেসরকারি প্রতিষ্ঠানের সিংহভাগ ফাইবার ঝুলন্ত, যা অনেক বেশি মাত্রায় দুর্ঘটনাপ্রবণ এবং ব্যয়বহুল। যদিও এসব যুক্তি মানতে নারাজ বেসরকারি ফাইবার প্রতিষ্ঠানগুলো। তারা বলছেন, সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা ও বিনিয়োগ। তবে সবকিছু বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে বিটিআরসি। শুভ খানের রিপোর্ট। মোবাইলে ভিডিও স্ট্রিমিংয়ের মতো কন্টেন্ট দেখতে 3 থেকে 5 MBPS ব্যান্ডউইথ প্রয়োজন হয়। গ্রাহকের অবস্থান ফাইবারযুক্ত টাওয়ারে হলে সহজেই তা পেয়ে যান। তবে ফাইবার না থাকলে মাইক্রোওয়েভ দিয়ে প্রয়োজনীয় ব্যান্ডউইথ সবসময় মেলে না। এতে খারাপ হয় সেবার মান। নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে দেশজুড়ে সরকারি বেসরকারি 6 প্রতিষ্ঠানের 1,72,000 কিলোমিটার ফাইবার নেটওয়ার্ক রয়েছে। অথচ 45,000 মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারে যুক্ত মাত্র 15,000 টাওয়ার, অর্থাৎ প্রায় 27%। আমরা যদি ফাইবার দিয়ে যদি আসলে সার্ভিসটা নিতে পারতাম এবং যদি এটা আন্ডারগ্রাউন্ড থাকতো 100%, তাহলে কিন্তু আমরা নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক পেতাম। এই যে তখন আর এই কথা বলার কোনো সুযোগ থাকতো না যে ফাইবার কেটে গেছে এই কারণে নেটওয়ার্ক বন্ধ। ফাইবার ব্যবহারে মোবাইল অপারেটরদের অনীহা কেন? তথ্য বলছে, সামিট ও ফাইবার অ্যাটমের 1,22,000 কিলোমিটার নেটওয়ার্কের মধ্যে 80,000 কিলোমিটারই ঝুলন্ত ফাইবার। যে কোনো মুহূর্তে কাটা পড়ার ঝুঁকি রয়েছে। DWDM মেশিন আমদানির অনুমতি না থাকায় সরকারি ফাইবারও কার্যকরভাবে ব্যবহার করতে পারে না মোবাইল অপারেটররা।
সরকারি ফাইবার প্রতি মিটারে ভাড়া 5 থেকে 7 টাকা, অথচ বেসরকারিতে ক্যাপাসিটি ভিত্তিক ব্যান্ডউইথ ট্রান্সমিশন খরচ 17 থেকে 20 টাকা। আছে ডার্ক ফাইবার ভাড়া না পাওয়ার অভিযোগও। এমন প্রেক্ষাপটে নিরবচ্ছিন্ন 5G সেবা দিতে অন্তত 60 থেকে 80% টাওয়ারে ফাইবার সংযোগ থাকা প্রয়োজন। তাই গাইডলাইনে সংশোধনী এনে ফাইবার নেটওয়ার্ক তৈরির সুযোগ চায় মোবাইল অপারেটররা। যে আমাদের 5Gর ভবিষ্যৎ সেটা গাছের ডালে অথবা বিদ্যুতের খুঁটিতেই ঝুলে আছে। ফাইবার নেটওয়ার্কটা সাজাতে না পারি তাহলে আপনার 4G এবং 5Gর আমরা কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। 2009 সাল থেকে নেটওয়ার্ক স্থাপনে অন্তত $300 মিলিয়ন বিনিয়োগ করেছে বেসরকারি ফাইবার সেবাদাতারা। এখন বিনিয়োগের সুরক্ষা চান তারা। তারাই আমার কাস্টমার, তারা যদি বিড করে ফেলে তাহলে আমার লাইসেন্সের কোনো অর্থহীন হয়ে যায়। আমার লাইসেন্সটাকে করতে পারে, এই লাইসেন্সটাকে ক্যান্সেল করে দিয়ে, বন্ধ করে দিয়ে তাদেরকে পারমিশন দিতে পারে। অপারেটরদের দাবি দেওয়া নিয়ে বিচার বিশ্লেষণ করছে বিটিআরসি। ভবিষ্যতে মোবাইল কোম্পানিগুলি যদি ডার্ক কোড না পায়, এখন এই ডার্ক কোড মোবাইল অপারেটররা নিজেরা করবে নাকি অন্য কারো কাছ থেকে নিবে? সো উইল হ্যাভ টু সি যে কোন জিনিসটা সাস্টেইনেবল হবে বেশি। দেশের টেলিকম সেবার শুরুতে ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণ সবার জন্য উন্মুক্ত থাকলেও 2009 সালে বিটিআরসি এনটিটিএন লাইসেন্স দেয়, তা বন্ধ হয়ে যায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। হাসিনা আমলে লুটপাটের চিত্রে আতঙ্কিত অন্তর্বর্তী সরকার, বললেন প্রেস সচিব। লুটের টাকায় বানানো যেত 24টি পদ্মা সেতু, বছরে পাচার $1600 কোটি। এবং বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র হিসেবে তুলে ধরতে মরিয়া ভারতের কিছু গণমাধ্যম, চালানো হচ্ছে পরিকল্পিত অপপ্রচার, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এ ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।